করোনার উপসর্গ নিয়ে যশোরে অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জেলার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। পরে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একই পরিবারের 5 জনের করোনা শনাক্ত হয়েছে টাঙ্গাইলে। তারা একজন করোনা রোগীর সংস্পর্শে আসেন বলে জানান সংশ্লিষ্টরা। রংপুর বিভাগে নার্স সহ নতুন করে আরও 7 জন করোনায় সংক্রমিত হয়েছে। প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে নওগাঁয়। রানীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ওই নার্সের করোনা শনাক্ত হয়। নরসিংদীতে সংক্রমিত একজন সুস্থ হওয়ার 6 দিন পর আবারও করোনা আক্রান্ত হন। নতুন করে 6 জন রোগী শনাক্ত হওয়ার চুয়াডাঙ্গা লকডাউন করে প্রশাসন। নতুন করে ভোলা, ফরিদপুর ও নরসিংদীতে 4 জনের করোনা শনাক্ত হয়। এদিকে করোনা আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মাসুদ আহমেদকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। দর্শক, করোনা পরিস্থিতির খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, রংপুরের সংক্রমণ ঠেকাতে প্রশাসনের কেমন উদ্যোগ দেখতে পাচ্ছেন এবং মানুষ লকডাউন মানছেন কিনা এবং কি পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছে এই বিষয়টাও জানাবেন। জি মৌসুমী, আপনি জানেন যে সারা দেশের মতো বিভাগীয় নগর রংপুরেও আপনারা দেখছেন যে দিন দিন করোনা রোগী বেড়ে চলেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আসলে গত 2 তারিখে রংপুরে করোনা শনাক্তের যে পিসিআর মেশিন স্থাপিত হয়েছে, সে স্থাপিত হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত রংপুরে মোট 65 জনকে করোনা শনাক্ত করা হয়েছে রংপুর বিভাগে। আর ইতিমধ্যে আমরা দেখেছি 6 জনকে তারা ঢাকায় আইডিসিআর থেকে শনাক্ত হয়েছে। এই মিলিয়ে সব মিলিয়ে এখন পর্যন্ত রংপুরে 71 জন করোনা শনাক্ত রোগী হয়েছে। আর আমরা দেখেছি যে এর দিন দিন মাত্রা বেড়েই চলেছে, কারণ মানুষের যে আসলে সামাজিক দূরত্ব, এটি শহরের মানুষ মানলেও আসলে গ্রাম থেকে তৃণমূল পর্যায়ে মানুষ কিন্তু অনেকটাই মানছে না, এবং তারা আমরা দেখছি যে ঘর থেকে নির্বিঘ্নে বের হচ্ছে বিভিন্ন ছোটখাটো বিষয়গুলোর জন্য, এবং তারা বের হয়ে এবং তারা বাইরে বাজার সদাই করছেন, ঘোরাফেরা করছেন, এবং পুলিশ প্রশাসন পক্ষ থেকে সবাই তারা কাজ করে যাচ্ছেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে রংপুরে যে লকডাউন হয়েছে, আপনারা দেখছেন যে শহর অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে এবং এই শহরের লোকজন অনেকটাই লকডাউন মেনেই চলছে। তারপরেও দেখেছি যে আমরা রংপুরে ক্রমান্বয়ে ভাবে এই সংখ্যা বাড়ছে। আমরা দেখেছি গতকালকে রংপুরে 7 জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুর শহরেরই 5 জন রয়েছেন, তার মধ্যে 2 জন নার্সও রয়েছেন, আমরা যেটা জানি। তবে ইতিমধ্যে সাধারণ জনগণকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। মাঠে সেনাবাহিনী কাজ করছে, সেই সাথে পুলিশ, র্যাব তারাও মাঠে কাজ করছেন এবং বিভিন্ন দুস্থদের ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন। এবং পাশাপাশি রংপুরে সর্বস্তরের মানুষকে সচেতন করতে তারা মাঠে কাজ করছেন, এবং সব মিলিয়ে এখন পর্যন্ত রংপুরে আমরা দেখেছি পরিস্থিতি অনেকটাই সুন্দর এবং স্বাভাবিক রয়েছে। তা মৌসুমী, সারা দেশের সাথে তাল মিলিয়ে রংপুরে যে করোনার হার বাড়ছে, সেটিকে আমরা এর মধ্যেই হয়তো সাধারণ মানুষের মধ্যে দেখছি সচেতনতাই লক্ষ্য করে এই ঘর থেকে রক্ষা করতে। তা মৌসুমী, এই ছিল আমার কাছে আপাতত রংপুরের এই করোনা পরিস্থিতি খবর। বাদল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ রংপুর থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বাদল। অঘোষিত লকডাউনের মধ্যে রাজধানীর প্রবেশ পথগুলোতে ভোর থেকে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অকারণে বের হলে জরিমানা অথবা মামলার শিকার হতে হচ্ছে অনেককেই। এদিকে রাস্তায় অন্যান্য দিনের তুলনায় ব্যক্তিগত যানবাহন কিছুটা কম হলেও পাড়া মহল্লাগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে আগের মতোই। জীবিকার তাগিদে বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে বলে জানান অনেকেই। বর্তমানে আমি কোনো সহযোগিতা সাহায্য পাইনি, এই জন্য আমি রাস্তায় অনেক করোনার বর্তমানে ঝুঁকি নিয়েও আমি রাস্তায় নেমেছি। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমি বিয়ে পাস করছি, এই অবস্থায় আমাকে একটা চাকরি দিলে আমার অনেক উপকার হবে। সাহায্য পাইনি, একবার 2 কেজি চাল দিছে লাদমিয়ার বাড়িতে, ওই তোমাইতে 10 জনে তুমি ভিক্ষা করে চাই খাই। গাড়ি বাড়ি করতে দেয় না, তবে এখন মনে করেন যে বাসা ভাড়া 2 মাসে বাসা ভাড়া হয়ে যাবে, এই মাস নিয়ে কি করবো, পেটে দেয় বাইরে আসলাম। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বায়তুল মোকাররমে আছেন সহকর্মী এ আর বাদল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, করোনা মোকাবেলায় তো সবাইকে ঘরে থেকে নামাজ পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারপরও দেখা যাচ্ছে অনেকে অমান্য করে বাহিরে বের হচ্ছেন, মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। আজকে জুম্মার দিন বায়তুল মোকাররম মসজিদে আজকে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং সামাজিক দূরত্ব কি তারা মানছেন কিনা?
মৌসুমী, আপনি জানেন যে মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞাকে সাড়া দিয়ে কিন্তু এখানে কোনো মুসল্লিরা আজকে নামাজ পড়তে আসেনি। সরকারের পক্ষ থেকে জুম্মার নামাজে যে 10 জনকে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে যে 10 জন নামাজ পড়তে পারবেন, সেরকমই কিন্তু 10 জনই বাইতুল মুকাররমে এই জাতীয় মসজিদে নামাজ পড়েছেন, আমরা যেটা জানতে পেরেছি। এর বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপরেও যারা হয়তো এসেছেন নামাজ পড়ার জন্য তারা অনেকেই ফিরে গেছেন, মসজিদে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তো রাজধানীর অন্য যে আমি কয়েকটি মসজিদ দেখেছি সেগুলোতে প্রায় একই অবস্থা। যেহেতু এটি একটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে, যে করোনা ভাইরাস সংক্রমণ খুবই মারাত্মকভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে, এই কারণে কিন্তু সরকার যে ব্যবস্থা নিয়েছেন সে প্রেক্ষিতেই কিন্তু মসজিদে নামাজের জন্য কোনো মুসল্লিদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আর কাল থেকে যেহেতু তারাবি শুরু হবে, রোজা মাস চলে আসছে কাল থেকে, সেই কারণে সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে যে 2 জন কোরআনে হাফেজ সহ মোট 12 জন মসজিদে তারাবি নামাজ আদায় করতে পারবে। তো এই মুহূর্তে আমরা একজন বাইরে নামাজ পড়েছেন এরকম একজনকে পেয়েছি। আপনি জানেন যে মসজিদে আসা ঝুঁকিপূর্ণ, জানা সত্ত্বেও তারপরে আসলে কেন এসেছেন? মানে আমি বাংলাদেশ ডাক বিভাগে চাকরি করি, ডিউটি শেষ করে আমি এখন আইছিলাম জুমার নামাজ পড়বো, কিন্তু আইসা গেটের তালা মারা, আমরা মসজিদে ঢুকতে পারি না। তারপরে এখন দাঁড়ায় আল্লাহর কাছে কতক্ষণ কাঁদছি যে আল্লাহ, যে বাংলাদেশে যে করোনা ভাইরাস দিয়েছেন, আল্লাহ করোনা ভাইরাসকে দুনিয়ার থেকে মিটে নিয়ে যান, সব মুসলমানকে আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ সবাই যেন রোজা রাখতে পারে, নামাজ পড়তে পারে, আল্লাহর কাছে কাঁদতে পারে, আল্লাহ সেই মুসলমানকে আল্লাহ সুস্থ করে দেন, সবারই আল্লাহ সুস্থ রাখেন। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যারা আসলে নামাজ পড়তে পারেননি তাদের আসলে মনের ফরিয়াদ এটি যে দ্রুত এই করোনা ভাইরাস বাংলাদেশ থেকে দূরে সরে যাবে এবং সবকিছু ঠিকঠাক স্বাভাবিক হবে এবং মানুষ আগের মতোই মসজিদে আসতে পারবে এবং স্বাভাবিক কাজকর্ম এবং জীবনে ফিরে যেতে পারবেন। তো মৌসুমী, এই ছিল বাইতুল মোকাররম মসজিদ থেকে আমার কাছে সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর বাইতুল মোকাররম থেকে জানাচ্ছিলেন আর বাদল। রমজান শুরুর আগেই বাজারে মাছ, মুরগি, ডাল, ছোলা, আদা, জিরা ও সবজি সহ নিত্যপণ্যের দাম বাড়িয়েছেন বিক্রেতারা। 10 থেকে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। বিক্রেতারা জানান চাহিদা বেড়ে যাওয়া ও সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হওয়ার আগেই অস্থির নিত্যপণ্যের বাজার। মানভেদে সব ধরনের ডাল ও ছোলার দাম বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। এছাড়া আদা, পেঁয়াজ ও ভোজ্য তেলও বিক্রি হচ্ছে বাড়তি দামেই। ছোলা আমরা যেটা আগেও 70 টাকা বিক্রি করতে পারতাম সেটা এখন 80 টাকা বেচতে হচ্ছে। দ্যাট মিনস কেজিতে 10 টাকার মতো বাড়ছে। ইভেন আদা আমরা যেটা 100 টাকা, 180 টাকা, 160 টাকা যেটা বেচছি সেটা এখন 280-300 টাকা বেচতেছি। খেসারিতে বাড়ছে কেজিতে 10-15 টাকা, মুগ ডাল বাড়ছে কেজিতে 10-15 টাকা, 1 কেজি ইন্ডিয়ান মুসুরির ডাল কেজিতে 25-30 টাকা বাড়ছে। এমনি অন্য জিনিসপত্রের দাম যেমন তেলে প্রতি লিটারে 5-7 টাকা বাড়াইছে, তারপর লবণে বাড়াইছে, আটা ময়দা বাড়াইছে, নিত্য প্রয়োজনীয় যে জিনিস এখন ওই সংকট একটাই মাল আসতে পারে না সমস্ত জিনিস। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে জিরায়। সপ্তাহের ব্যবধানে জিরার দাম বেড়েছে 200 টাকা। জিরার দামটা অস্বাভাবিক বাড়ছে, যে জিরা আপনার 330 টাকা কেজি ছিল, দাম অতিরিক্ত বেশি। যেটা গত 15 দিন আগে কিনছি, 15 দিন পর প্রত্যেকটা আইটেমের মধ্যে 10 টাকা 20 টাকা করে বেশি। চাউলও বেশি নিতেছে, 80 টাকা করে নিচ্ছে, 100 টাকা করে নিতেছে। এখন সব জিনিসের বেশি মনে হইতেছে আর কি দাম। আগের বাড়তি দামে চাল বিক্রি হলেও নতুন করে পাইজাম ও আঠাশ চালে প্রতি বস্তা দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। সবজির বাজারে কেজি প্রতি 30 টাকা বেড়েছে বেগুনের দাম। শসার দাম কেজিতে বেড়েছে 20 টাকা। শসার বেগুনটা আর কি বাড়তে আর কি, এই দুইটার দামে বেশি আর কি। কেজি প্রতিতে আপনার 20 টাকা করে, 20 টাকা 30 টাকা বেশি আর কি। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। বেড়েছে মাছের দাম। প্রতি কেজি মাছ 20 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। মাছের বাজারে এখন তো রোজা বাজার আছে, তো দাম বেশি। ধরেন আগে কিন্তু আমি 550, 600, 700, 800 টাকা কেজি। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ছিল 115 টাকা, আর আজকের বাজারে ব্রয়লার চলতেছে 130 টাকা। সোনালী ছিল 220 টাকা, 230 টাকা, আজকে 250 টাকা। পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে সরকারের মনিটরিং বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। নাজিব ফরাইজি,
RTV, ঢাকা। সংকটকালীন বর্তমান পরিস্থিতিতে মাত্র একটি ফোন কলেই মিলছে জরুরি স্বাস্থ্যসেবা ও ত্রাণ সামগ্রী। জাতীয় কল সেন্টার 333-এ কল করে যে কোনো সময় সেবা পাচ্ছেন সাধারণ মানুষ। বাসায় বসেই পেতে পারেন বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ, আর কর্মহীন মানুষ পাবেন সরকারি ত্রাণ সুবিধা। শরীয়ত খানের রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে দীর্ঘ 1 মাস ধরে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। ফলে অনেকেই হয়েছেন কর্মহীন। দিনমজুর থেকে শুরু করে চাকরিজীবীরাও হারিয়েছেন উপার্জনের পথ। কর্মহীন ও দুস্থ মানুষকে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ দিচ্ছে সরকার। তবে নানা সীমাবদ্ধতায় সরকারের সে ত্রাণ পাচ্ছেন না অনেকেই। আবার চক্ষু লজ্জায় ত্রাণ বা সহায়তা চাইতে পারছেন না এক শ্রেণীর মানুষ। সেসব মানুষদের খুঁজে বের করে ঘরে ঘরে সহায়তা পৌঁছানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় তাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে তারা যেন এই হটলাইনের সঙ্গে যুক্ত থাকেন। যখন কেউ এই ধরনের সহযোগিতা চাইবে সেখানে সাথে সাথে তাদের জন্য সহযোগিতা পাঠানো হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারের তথ্য ও সেবা দেয়া কল সেন্টারটি চালু করা হয় মানুষের সহায়তার জন্য। কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে এর মাধ্যমে। 333 নম্বরে কল করলে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা, যা করা হচ্ছে গোপনীয়তা বজায় রেখে। জেলা প্রশাসনের নেতৃত্বে 333-এর মাধ্যমে যে সকল ত্রাণের চাহিদা আমরা পেয়ে থাকি সেগুলো আমাদের কাছে আসার পরে আমরা যাচাই বাছাই করে তাদেরকে যে সে ত্রাণ পৌঁছে দিয়ে থাকি। 5 এপ্রিল থেকে চালু করে এ পর্যন্ত প্রায় 20,000-এর বেশি মানুষের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ A2I-এর কর্মকর্তারা জানান, প্রতিদিনই বাড়ছে কলের সংখ্যা, তাই সেবা পেতে বিলম্ব হচ্ছে অনেকের। পরিস্থিতি মোকাবেলায় এর পরিধি আরো বাড়ানো হচ্ছে বলে জানান তারা। এমনকি ভবিষ্যতে সরকার ঘোষিত 50 লাখ মানুষকে সহায়তা দেওয়া হবে এর মাধ্যমে। 2018 সালে সাধারণ মানুষের সুবিধায় সকল তথ্য ও সেবা এক ঠিকানায় আনতে 333 কল সেন্টার চালু করে সরকার। এই নম্বরে ফোন করে ইতিমধ্যে সুবিধা পেয়েছেন লাখো মানুষ। তথ্য ও সেবা সব সময়। করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর আক্রান্ত হওয়ার ভয়ে হাসপাতালে যাচ্ছেন না অনেক মানুষ। সব দিক বিবেচনায় 18 মার্চ থেকে এই নম্বরে চালু হয় স্বাস্থ্যসেবা। A2I প্রকল্প রাইট শেয়ারিং অ্যাপের মতো ডক্টরস পুল অ্যাপ তৈরি করে দেশের 4000-এর অধিক বিশেষজ্ঞ ডাক্তারকে সংযুক্ত করে এ সেবার সাথে। দেশের লকডাউন পরিস্থিতিতে হঠাৎ অসুস্থ হলে 333 নম্বরে কল করেই গ্রহণ করতে পারছেন ডাক্তারি বিভিন্ন পরামর্শ। এর মাধ্যমে গত 1 মাসে সেবা দেয়া হয়েছে প্রায় 3.5 লাখ মানুষকে। এছাড়া corona.gov.bd থেকে করোনা সম্পর্কিত তথ্য প্রদান করা ছাড়াও নিজেই করোনা যাচাই করে নিতে পারছেন সাধারণ মানুষ। তবে প্রয়োজন ছাড়া এই কল সেন্টারে কল না করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। অযথা কল করায় এরই মধ্যে কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শরীয়ত খান, RTV, ঢাকা। করোনার প্রভাবে দাম না পাওয়ায় ঝিনাইদহ কালীগঞ্জে টমেটো বাজারের রাস্তার পাশে ফেলে দিয়েছে এক কৃষক। দাম কম ও বাজারে বিক্রি করতে না পেরে প্রায় 100 মন টমেটো ফেলে দেন উপজেলার তালেশ্বর গ্রামের এক চাষি। এছাড়া প্রায় 200 মন টমেটো গ্রামের মানুষের মাঝে বিতরণ করেন তিনি। ওই চাষি জানান, 4 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে সম্পূর্ণ বিষমুক্ত টমেটো ও লাউয়ের চাষ করেন। যদিও ফলন ভালোই হয়েছিল, কিন্তু করোনার কারণে 2টি ফসলেই লোকসান গুনতে হচ্ছে তাকে। গত বছর বিদেশ থেকে এসে পেশা হিসেবে সবজি চাষ শুরু করেন ওই চাষি। এই ফসল বিক্রি করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। টাঙ্গাইলে লক্ষ্যমাত্রা অনুযায়ী কলা আবাদ হলেও বিক্রি করতে বিপাকে পড়েছে চাষিরা। করোনা ভাইরাসের কারণে বাজারে নেই কলার পাইকার ও ব্যাপারীরা, ফলে বাগানেই নষ্ট হচ্ছে কলা। বড় ক্ষতির সম্মুখীন কলা চাষিরা। এদিকে এখনই কলা কাটতে চাষিদের নিষেধ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই সাথে ক্ষতিগ্রস্ত চাষিদের কৃষি লোনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে কর্মকর্তারা।
করোনা সংক্রমণ থেকে বাঁচতে বেশিরভাগ মানুষ যখন ঘরে, তখন প্রতিদিনই আক্রান্ত মানুষ খুঁজে ফিরছেন কিছু মানুষ। নিজের নিরাপত্তার তোয়াক্কা না করে দেশের মানুষের কল্যাণে সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করছেন মেডিকেল টেকনোলজিস্টরা, যাদের তথ্যের ভিত্তিতেই আক্রান্তদের শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এতে নিরাপদ হচ্ছে সমাজ। এমনই এক করোনা যোদ্ধা আসাদুজ্জামান শাহিনের গল্প শোনাচ্ছেন মুক্তা মাহমুদ। ছবি তুলেছেন স্বপন দেওয়ান। করোনা আতঙ্কে দিশেহারা অনেকেই। আক্রান্ত স্বজনকে রাস্তায় ফেলে যাওয়ার মতো নির্দয় ঘটনাও ঘটছে। এমন অবস্থায় নিজেকে ঝুঁকিতে ফেলে সন্দেহভাজন করোনা রোগীর নমুনা সংগ্রহ করছেন এক দল সাহসী মানুষ। সারা দেশের বিভিন্ন মেডিকেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট এরা। এমন এক মেডিকেল টেকনোলজিস্ট আসাদুজ্জামান শাহিন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ঢোকার পথে কথা হলো তার সাথে। বলছিলেন ঝুঁকিপূর্ণ কাজের অভিজ্ঞতা। 3 মিটার তো দূরের কথা, আমরা 2 ইঞ্চি দূরত্ব বজায় রাখতে পারি না। তার সাথে কাজ করতে হয় আমার হাতে। আমি জানি বাঘের মাথার উপরে আমি বসে আছি, আমি যদি বাঘের মাথার উপর থেকে পড়ে যাই আমাকে বাঘ খেয়ে ফেলবে। আমি এরকম পরিস্থিতিতে আমরা এখন আছি। এখন এর থেকে বেশি কিছু বলার তো কিছুই নাই। আমরা চ্যালেঞ্জ নিয়ে এসেছি, দেশের মানুষের জন্য কাজ করে যাব। এতেই সুখ, আত্মতৃপ্তির একটা জায়গা আমাদের। 3 বোনের একমাত্র ভাই মানিকগঞ্জের শাহিন ছুটিতে বাড়ি গিয়ে জানতে পারেন করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের কাজ করতে হবে। বাড়ির কাউকে না জানিয়েই এপ্রিলের 4 তারিখ কাজে যোগ দেন। যদি আসতে না দেন এ ভয়ে জানাননি কাউকে। তাদেরকে আমি তখনও কিছু বলিনি, তারা জানে না আমি করোনা পরীক্ষা করছি, করোনা পেশেন্টের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে, সবসময় তাদেরকে নিয়েই আমি আসি। তারা এখনো আদৌ পর্যন্ত জানে। দুর্যোগের সময় কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে, এমন মনোবল নিয়েই দিন রাত নমুনা সংগ্রহের কাজ করছেন শাহিন। আমি মেডিকেল টেকনোলজিস্ট, সেই হিসাবে এটার প্রতি আমার দায়বদ্ধতা। তখন থেকে আমি মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম। আমার দেশে এমনিতেই মেডিকেল টেকনোলজিস্টের সংকট, বহুত সংকট। নিজের দায়বদ্ধ থেকে আমি আসছি। জীবনে বাজি রেখে যাওয়া এসব করোনা যোদ্ধাদের চাওয়া খুবই অল্প। প্রতিদিনের করোনা ব্রিফিংয়ে তাদের ত্যাগের কথাটা যেন স্মরণ করেন কর্তা ব্যক্তিরা। সমাজকে নিরাপদে রাখতে এসব করোনা যোদ্ধারাই অগোচরে কাজ করে যাচ্ছেন। ওনারা যদি একটু আমাদের কথা বলেন, আমাদের দেশের কাছে কোনো কিছু চাওয়ার নেই। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন। নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। দর্শক, RTV করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন সন্ধ্যা 6টায় এবং রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন RTVর ফেসবুক পেজে। দুপুরের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।